রাজধানী হাজারীবাগে ট্যানারির গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট। চট্টগ্রাম ও গোপালগঞ্জে বাস চাপায় সড়কে ঝরল 6 বন্ধুর প্রাণ। নরসিংদীর ঘোড়াশালে বাস ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে আহত 8। তরুণ প্রজন্মকে পড়ালেখায় গুরুত্ব দিতে মির্জা ফখরুলের আহ্বান। হাসিনার বিরুদ্ধে নির্বাচন ব্যবস্থা ধ্বংসের অভিযোগ জামায়াতের। সপ্তাহান্তে এখনো চড়া চালের বাজার, সিন্ডিকেটকে দোষছেন বিক্রেতারা। স্থিতিশীলতা ফেরেনি মাছ মাংসে, কাঁচা বাজারের স্বস্তি। এটা একটা সিন্ডিকেট করে দিয়ে দিচ্ছে। মিনিকেট চালের দাম বাড়তি, এটা ঠিক আছে, কিন্তু অন্যান্য চালের দাম তো বাড়তে হওয়ার কথা না, কিন্তু ওই সুযোগে সব বাড়ায় দিয়ে দিচ্ছে। এবং ছুটির দিনে কক্সবাজারে পর্যটকদের উপচে পড়া ভিড়, সমুদ্র ঢেউয়ে উচ্ছ্বাসে মাতেন সব বয়সীরা। চাঙ্গা পর্যটন ব্যবসা। আমন্ত্রণ দেশ জনপদ সংবাদে, দেখছেন শিরোনামগুলো, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। এবার যাচ্ছি বিস্তারিত সংবাদে। রাজধানীর হাজারীবাগ বাজারে একটি লেদারের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট। শুক্রবার দুপুর 2টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম। বলেন, দুপুরে হাজারীবাগ বাজারে একটি ট্যানারির গোডাউনে আগুন লেগেছে। প্রাথমিকভাবে আগুনের কারণ জানা যায়নি। এছাড়াও ভবনের ভেতর কেউ আটকে থাকার তথ্য পাওয়া যায়নি বলেও জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তা। মানি ব্যাগ, বেল্ট, জুতা, এভরিথিং, মানে বাংলাদেশে যত বাইরের দেশে যত কান্ট্রি চামড়ার শিল্পপতি আর রাখে। 25 মিনিট পর এক ইউনিট আসে, একটি ইউনিট, তারপর মানে পর্যায়ক্রমে একটু পর পর একটি ইউনিট আসতে থাকে। হাজারীবাগের অগ্নিকাণ্ড নিয়ে আলোচনাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আলিবুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, কিভাবে আগুনের সূত্রপাত, আগুন নিয়ন্ত্রণে অগ্রগতি কতটুকু, এ নিয়ে কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন আমাদের। হাজারীবাগ বাজারে যে ফিনিক্স ট্যানারিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেখানে কিন্তু শুক্রবার জুম্মার নামাজের কিছুক্ষণ পরই এই ভবনের 5ম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং কিছুক্ষণ পরই আগুন কিন্তু 6ষ্ঠ থেকে 7ম তলা পর্যন্ত পৌঁছে যায়। এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে অগ্নিকাণ্ডের যে ঘটনাটি রয়েছে সেটি পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি এবং ঘটনাস্থলে কিন্তু প্রথমে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট হাজারীবাগ থেকে এসে যুক্ত হয় এবং তারা কিন্তু আগুন নিভাতে ব্যর্থ হলে পরবর্তীতে আরো 6টি ইউনিট অর্থাৎ 8টি ইউনিট পর্যন্ত আমরা আসার সর্বশেষ খবর পেয়েছি। তবে দীর্ঘক্ষণ অতিবাহিত হলেও কিন্তু ফায়ার সার্ভিসের যেই ল্যাডার রয়েছে যেটি দিয়ে আসলে ভবনের বাহির থেকে পানি দেয়, এই গাড়িটি কিন্তু এই ঘটনাস্থলে এসে পৌঁছায়নি এবং কিছুক্ষণ আগে এখানে কিন্তু ল্যাডার যুক্ত গাড়িটি এসে পৌঁছায় এবং তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছে বর্তমানে ভবনের যে বাহির থেকে পানি দেওয়ার পানি দেবে সেই প্রস্তুতি তারা নিচ্ছে। এবং আপনাদেরকে জানিয়ে দিতে চাই, এই ভবনটিতে কিন্তু বিভিন্ন গোডাউন ছিল এবং যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা উৎপত্তি হয়েছে সেখানে কিন্তু চুমকির গোডাউন ছিল বলে আমরা জানতে পেরেছি। তার ঠিক পাশেই ছিল কাপড়ের গোডাউন এবং এর পাশে ছিল চামড়ার গোডাউন। এবং এই যে এখানকার যারা এলাকাবাসী রয়েছে তারা কিন্তু আমাদেরকে নিশ্চিত করেছে যে এই ভবনের ভেতরে কিন্তু কেমিক্যালেরও আসলে উপস্থিতি ছিল এবং যার কারণে কিন্তু খুব সহজেই অগ্নিকাণ্ডের যে নিয়ন্ত্রণ সেটি কিন্তু তারা করতে পারেন। এই মুহূর্তে আমরা একজন প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলতে চাই। আপনি কখন দেখেছেন অগ্নিকাণ্ডের ঘটনা এবং কিভাবে আগুনটি লেগেছে? আমরা নামাজের পর প্রথমে এখানে এসেছিলাম, তখন হঠাৎ দেখতেছিলাম ওইখান থেকে ধোঁয়া, তারপরে এখানে আসলাম, আসার পর দেখলাম এখান থেকে তখন ভয়াবহ অবস্থা ছিল। তখন কিছুক্ষণ পর 30 মিনিট পর একটি ফায়ার সার্ভিসের প্রথমে 2টি ইউনিট এসে পর্যায়ক্রমে আস্তে আস্তে 8টি ইউনিট আসে, এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। তিনি যেমনটি জানালেন যে ঘটনা ঘটার কিছুক্ষণ পরেই আসলে ফায়ার সার্ভিসের কর্মীরা আসে এবং এখন পর্যন্ত প্রায় 2 ঘন্টা আসলে অতিবাহিত হতে যাচ্ছে এবং এখন পর্যন্ত কিন্তু ফায়ার সার্ভিসের ইউনিটগুলোর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করা এখনো যদিও সম্ভব হয়নি, তবে তারা চেষ্টা করছে আগুন নিয়ন্ত্রণের জন্য। এবং ভেতরে কিন্তু যেহেতু আসলে কেমিক্যালের উপস্থিতি রয়েছে এবং কয়েকজন আমাদেরকে বলেছেন যে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ হতেও তারা শুনেছে, তো সুতরাং বলাই যায় যে খুব সহজেই যে আগুনটি আসলে নিয়ন্ত্রণে আসবে এমনটি আসলে এই মুহূর্তে প্রত্যাশা করা যাচ্ছে না। তবে এখানে কিন্তু ফায়ার সার্ভিসের পাশাপাশি র্যাব সদস্যরা উপস্থিত হয়েছে, হাজারীবাগ থানা পুলিশের একটি দল এখানে রয়েছে। এছাড়া কিন্তু কিছুক্ষণ আগে আমরা সেনাবাহিনীর সদস্যদেরকেও কিন্তু ঘটনাস্থলে আসলে আসতে দেখেছি। এবং আপনাদেরকে এখন যদি বলে রাখতে চাই যে 5ম তলা থেকে আগুন আসলে কিছুটা নিভে এখন 6ষ্ঠ এবং 7ম তলার দিকে আসলে আগুন জ্বলছে এবং ভবনটি যেহেতু খুব বড় ভবন, পুরো ভবনে কিন্তু আগুনটি ছড়িয়ে যায়নি, কিছুটা কিন্তু এক পাশে আসলে আগুনটি জ্বলতে আমরা দেখতে পেয়েছি। এবং ফায়ার সার্ভিস আসার পরে তারা যেহেতু ভবনের ভেতর থেকে আসলে পানি দিচ্ছিল, সুতরাং পুরো ভবনে আসলে অগ্নিকাণ্ডটি আসলে ছড়িয়ে পড়তে পারেনি। তো আমরা আসলে
দেখতে পাচ্ছি যে যেহেতু ফায়ার সার্ভিসের অনেকগুলো ইউনিট ইতিমধ্যে এখানে এসেছে, প্রায় 8 থেকে 10টি ইউনিট এখানে কাজ করছে এবং আগুন কিন্তু আগের থেকে অনেকটাই কমেছে। তো সুতরাং কিছুক্ষণের মধ্যেই হয়তো আগুনটি আসলে নিয়ন্ত্রণে আসবে। তো এই ছিল আমার কাছে রাজধানীর হাজারীবাগ বাজারের ফিনিক্স ট্যানারির অগ্নিকাণ্ডের ঘটনার সর্বশেষ। সাফওয়ান, ধন্যবাদ আপনাকে। দর্শক, হাজারীবাগের অগ্নিকাণ্ডের আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি, এ নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। চট্টগ্রাম ও গোপালগঞ্জের সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 6 মোটরসাইকেল আরোহীর। চট্টগ্রামে মিরসরাইয়ে বাসের ধাক্কায় মৃত্যু হয় 3 মোটরসাইকেল আরোহী বন্ধুর। গোপালগঞ্জের কাশিয়ানী থেকে মোটরসাইকেলে করে মুকসুদপুর যাওয়ার একটি গাড়ি চাপায় মৃত্যু হয় আরও 3 মোটরসাইকেল আরোহীর। তাদের মধ্যে 2 জন শিক্ষার্থী ছিলেন। এদিকে নরসিংদী ঘোড়াশালে বাস ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে আহত হয়েছেন অন্তত 8 জন। সহকর্মীদের তথ্য ছবিতে আপন অপু রিপোর্ট। নাস্তা সেরে বাড়ি ফেরা হয়নি চট্টগ্রামের মিরসরাইয়ের বাসিন্দা 3 বন্ধুর। মায়ানী ইউনিয়নের বড়ুয়াপাড়ার 3 জন মোটরসাইকেলে চড়ে সুফিয়া রোডের একটি হোটেলে নাস্তা করতে যান। বাড়ি ফেরার পথে দ্রুতগামী একটি বাস তাদের ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় 3 জনের। শুক্রবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় তদন্ত করে নেওয়া হবে ব্যবস্থা। এদিকে শুক্রবার ভোরে খেজুরের রস খেতে গোপালগঞ্জের কাশিয়ানী থেকে মোটরসাইকেলে করে মকসুদপুর যায় 3 বন্ধু। পথে চায়না প্রজেক্ট অফিসের সামনে একটি গাড়ি মোটরসাইকেলটিকে চাপা দেয়। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় 3 জনকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতদের 2 জন 8ম ও 9ম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন বলে জানায় পুলিশ। এদিকে নরসিংদীর ঘোড়াশালে দ্রুতগামী ট্রাকের সাথে একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাস ও ট্রাকটির সঙ্গে ধাক্কা লাগে আরও একটি ট্রাকের। দুমড়ে মুচড়ে যায় যানগুলো। এ ঘটনায় আহত হন অন্তত 8 জন। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। নতুন প্রজন্মকে পড়ালেখায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তরুণ প্রজন্ম এখন অনেক বেশি প্রযুক্তির সাথে সম্পৃক্ত এবং তারা অনেক বেশি জানে, কিন্তু জানাটার কখনো শেষ নেই। শুক্রবার বিকেলে মুন্সিগঞ্জের সিরাজদিখানে ঢাকা কলেজের রিইউনিয়ন অনুষ্ঠানে এসে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি। এ সময় তিনি ঢাকা কলেজের স্মৃতিচারণ করে বলেন, 1963 থেকে 65 ব্যাচের পড়াশোনাকালীন ঢাকা কলেজের বন্ধুদের আজকে এখানে পেয়ে ভালো লাগছে। তবে তখনকার সময় আর এখনকার সময় অনেক পার্থক্য, চিন্তা ভাবনা, প্রযুক্তি এবং জেনারেশনে। তরুণ প্রজন্ম এখন অনেক অ্যাডভান্স, তারা অনেক বেশি প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত, অনেক বেশি তারা জানে, কিন্তু ওই জানাটার কখনো শেষ নাই। এবং যে কথাটা বলতে যাচ্ছি যে সবচেয়ে বেশি তাদের লেখাপড়াটার উপরেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। ঢাকা কলেজ একসময় ছিল, ইট ওয়াজ দ্য হাইয়েস্ট, ইনফ্যাক্ট বলা যায় যে সবচাইতে উঁচু একটা প্রতিষ্ঠান ছিল। ওই গৌরবটা যেন আমরা না হারাই। আওয়ামী লীগ সরকার নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, মানুষের অধিকারের জন্য এই দেশ স্বাধীন হয়েছে। পাকিস্তানিরা মানুষের ভোটের অধিকার দেয়নি বলেই মানুষ যুদ্ধ করেছে। এই সময় নতুন করে দেশকে গড়ার প্রত্যয় ব্যক্ত করেন জামায়াত আমির। শুক্রবার টাউন হল ফুটবল মাঠে কর্মী সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। চুয়াডাঙ্গায় গেল 15 বছরে কোনো উন্নয়ন হয়নি বলেও মন্তব্য করেন তিনি। এদিন সকাল থেকেই সম্মেলনে আসতে শুরু করেন কর্মী সমর্থকরা। একে একে বক্তব্য রাখেন দলটির স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা। দুপুর 3টায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের আমির ডক্টর শফিকুর রহমান। মিয়ানমার থেকে 22,000 টন চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে MV গোল্ডেন স্টার নামে একটি জাহাজ। শুক্রবার সকালে জাহাজটিকে চট্টগ্রাম বন্দরে জিসিবি 9 নং জেটিতে খালাসের জন্য নিয়ে যাওয়া হয়। G2G পদ্ধতিতে মিয়ানমারের খাদ্য বিভাগের সাথে বাংলাদেশ সরকারের সম্পাদিত চুক্তি অনুযায়ী 1,05,000 মেট্রিক টন চালের প্রথম চালানটি চট্টগ্রামে পৌঁছেছে বলে জানান বন্দর সংশ্লিষ্টরা। মিয়ানমারের ইয়াগুন বন্দর থেকে জাহাজটি চট্টগ্রাম বন্দরে আসে। আমদানি করা এসব চাল পরীক্ষার জন্য খালাসের অনুমতি দেওয়া হবে। খাদ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এসব চাল খালাস করা হবে বলেও জানায় বন্দর কর্তৃপক্ষ। কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না নিত্যপণ্যের দাম। শীতকালের সবজির দাম কিছুটা কমলেও নিয়ন্ত্রণের বাইরে চাল, ভোজ্য তেল, মাছ, মাংস সহ অন্য নিত্যপণ্যের দাম। এসব কিছুর পেছনে বাজার সিন্ডিকেটকে দায়ী করছেন ক্রেতা এবং খুচরা বিক্রেতারা। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন, জানাচ্ছেন ফাহিম ইউসুফ।
রাজধানীর চালের বাজারের অস্থিরতা কাটছেই না। সপ্তাহ ব্যবধানে চালের দাম বেড়েছে কেজিতে 1 থেকে 2 টাকা। মিনিকেট প্রতি কেজি বিক্রি হচ্ছে 80 টাকা দরে। আটাশ চালের দাম 59 থেকে 60 টাকা। অন্যান্য চালও কেজিতে বেড়েছে 1 থেকে 2 টাকা। বাজারে ইন্ডিয়া থেকে আমদানি করা চালের সরবরাহ থাকলেও দাম বাড়ার পেছনে মালিক ও সিন্ডিকেটকে দায়ী করছেন ব্যবসায়ীরা। এটা একটা সিন্ডিকেট করে দিয়ে দিচ্ছে। মিনিকেট চালের দাম বাড়তি, এটা ঠিক আছে, কিন্তু অন্যান্য চালের দাম তো বাড়তে হওয়ার কথা না, কিন্তু ওই সুযোগে সব বাড়ায় দিয়ে দিচ্ছে। একই সাথে ভোজ্য তেলেরও কৃত্রিম সংকটের আভাস দিচ্ছেন বিক্রেতারা। মুদি পণ্যের দাম নিয়ন্ত্রণের মধ্যে না আসায় নাভিশ্বাস ক্রেতাদের। তেলটা একটু নিয়ন্ত্রণে আসলে ভালো হয়, তাহলে মনে করেন আমাদের মতন লোক চলতে পারে। সপ্তাহের ব্যবধানে মূল্য বেড়েছে মাছ মাংসেরও। ব্রয়লার মুরগি ও সোনালী মুরগির দাম বেড়েছে কেজিতে 10 থেকে 20 টাকা। এদিকে পর্যাপ্ত যোগান থাকলেও আকাশছোঁয়া মাছের দাম। এগুলা আগে বিক্রি করছি 2200, আজকে বিক্রি করতেছি 2400-2500 টাকা কেজি। 1 কেজি 200-300 গ্রাম, প্রতি কেজি প্রতি 200-300 টাকা করে বাড়ছে। তবে স্বস্তি মিলছে শীতকালীন সবজির বাজারে। প্রতিটি সবজি কেজি প্রতি বিক্রি হচ্ছে 50 টাকার নিচে। সবজির বাজারে কিছুটা একটু হালকা একটু কমছে আগের তুলনায়, বাট অন্যান্য বাজারগুলি এখনো ঊর্ধ্বমুখী। মানে আমাদের মতো সাধারণ মানুষদের জন্য সবকিছু একটু ক্রয় ক্ষমতার সাধ্যের বাইরের মতোই অবস্থা। সবজির মতো নিত্যপণ্যের দামও নাগালের মধ্যে চলে আসবে, এমনটাই প্রত্যাশা ভোক্তাদের। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। চট্টগ্রামে ঊর্ধ্বমুখী চালের বাজার দর, মাছ মাংসের দামও আকাশ ছোঁয়া। একই চিত্র ভোলায়। মাছ মাংসের দাম বেড়েছে কেজি প্রতি 50 থেকে 100 টাকা। বাজার মনিটরিং এর দাবি ভোক্তাদের। তবে ব্রাহ্মণবাড়িয়ায় প্রচুর শাকসবজির আবাদ হওয়ায় কমেছে দাম। সহকর্মীতে পাঠানো তথ্য ছবিতে সপ্তাহের বাজার পরিস্থিতি জানবো নুসরাত শোভা রিপোর্টে। চট্টগ্রামের নানা অজুহাতে দফায় দফায় বাড়ছে চালের দাম। জুলাইয়ের গণ অভ্যুত্থান, আগস্টে সরকার পতন এবং সেপ্টেম্বরের বন্যার কারণে বাজার অস্থিতিশীল, অভিযোগ ব্যবসায়ীদের। কোম্পানিগুলা ওরা বাজার সিন্ডিকেট করে বাজার ঊর্ধ্বগতি করার জন্য একটা প্রক্রিয়া। শীতকালীন শাকসবজির দাম কিছুটা কম, তবে নিম্ন মধ্যবিত্তের ধরাছোঁয়ার বাইরে মাছ মাংস, এতে বিপাকে পড়েছেন ক্রেতারা। মাছ মাংস ছাড়ার দাম তো একই রকমই আছে দেখতেছি, কমে তো নাই। মাছ নিলাম যা আগের তুলনায়, যে পাবদা মাছ নিলাম 400 টাকা করে, একটু ছোট যেগুলো এগুলো 350 টাকা করে, মাংস 950 টাকা। একই চিত্র ভোলায়। সপ্তাহের ব্যবধানে বেড়েছে মাছ মাংসের দাম। লেয়ার মুরগি 350, ব্রয়লার 200, দেশি মুরগি বিক্রি হচ্ছে 550 টাকা দরে। মাছের দামও বেড়েছে কেজি প্রতি 60 থেকে 100 টাকা পর্যন্ত। ইলিশের দাম যেন আকাশ ছোঁয়া। বাজার দর নিয়ে অসন্তোষ ক্রেতাদের। নিয়মিত বাজার মনিটরিং এর দাবি তাদের। মাছের বাজার বাড়তি আছে, যে মাছ 250 টাকায় নিয়েছি বা 200 টাকায় নিয়েছি, মাছ আজকে 300-350 যাচ্ছে। 200 টাকা কেজি, 190 টাকা, 180 টাকা এরকমের ভিতরে চলে। এরা সাধারণ মানুষ খাওয়া কি সম্ভব বলেন? আমরা চাই যে বাজার মনিটরিং করুক এবং আমাদের নিয়ন্ত্রণ করে ক্ষমতা নিয়ন্ত্রণে আসুক। সামনে রমজানে যেন আরো আমরা সুলভ মূল্যে পাইতে পারি। তবে দাম বাড়ার কারণ হিসেবে বিক্রেতারা দেখাচ্ছেন পরিবহন ভাড়া বৃদ্ধি সহ নানা অজুহাত। আমরা কুষ্টিয়া, যশোর, তারপরে যে সিরাজগঞ্জ, এই সমস্ত অঞ্চল থেকে গরু আনি, এতে গাড়ি ভাড়াও বেশি আমাদের। ব্রাহ্মণবাড়িয়ায় পর্যাপ্ত সরবরাহ থাকায় কমেছে দাম। টমেটো, বেগুন, শিম, আলু বিক্রি হচ্ছে 20 থেকে 40 টাকার মধ্যে। ফুলকপি, মূলা বিক্রি হচ্ছে 10 টাকায়। স্বস্তিতে ক্রেতারা। এখন তো শাকসবজি আগের তুলনায় অর্ধেকের চেয়ে নিচে চলে আসছে। আগে যেমন 100 টাকা কেজি টমেটো কিনতাম, 120 টাকা কেজি, এখন কিনলাম 45 টাকা কেজি। বাজারে প্রচুর তরতাজা শাকসবজি এবং সবকিছু তো দেখা যাচ্ছে কেনার আওতার ভিতরে, এবং আমিও অনেক শাকসবজি কিনতেছি এবং খুব মানে এত চড়া দাম নাই, মানুষ সবাই খুশি। আমদানি বেশি, আমরা হস্ত আনি, আমরা হস্ত বেশি। বাজার সিন্ডিকেট রোধে মনিটরিং কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান সংশ্লিষ্টদের। নুসরাত শোভা, নিউজ ডেস্ক, দেশ টিভি। হাজারীবাগের অগ্নিকাণ্ড নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। আগুন কি নিয়ন্ত্রণে এসেছে? বর্তমান পরিস্থিতি আমাদেরকে জানাবেন। ফায়ার সার্ভিসের পাশাপাশি এখানে কিন্তু হাজারীবাগ থানা পুলিশ, র্যাব, বিজিবি সদস্যরাও এখানে এসেছে এবং ঘটনাস্থলে কিন্তু তাদেরকে সহযোগিতা করার জন্য সেনাবাহিনীও কিন্তু উপস্থিত। এই বনের ভিতরে
যে গোডাউনগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকটাই আসলে আগুন জ্বলতে সাহায্য করে, যেমন কাপড়ের গোডাউন এখানে রয়েছে, জুতার গোডাউন রয়েছে, পাশাপাশি কিন্তু চুমকির ফ্যাক্টরিও এখানে রয়েছে বলে আমরা জানতে পেরেছি। এর পাশাপাশি এখানে কিন্তু যে দাহ্য পদার্থ সেগুলো ভেতরে ছিল বলে এলাকাবাসী আমাদেরকে জানিয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনাটা কিন্তু ঘটে জুম্মার নামাজের ঠিক কিছুক্ষণ পরপরই এখানে অগ্নিকাণ্ডের খবর আসলে আমরা পাই, এবং প্রথমে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট এসে চেষ্টা করলেও পরবর্তীতে কিন্তু 12টি ইউনিট এসে এখানে কাজ করছে বর্তমানে। এর পাশাপাশি এখানে কিন্তু বিপুল পরিমাণে উৎসুক জনতার ভিড় ছিল এতক্ষণ যাবত, এবং যার কারণে সকল সংস্থাকে আসলে একটি বেগ পেতে হয়েছে অগ্নিকাণ্ডের ঘটনাটি নিয়ন্ত্রণ করার জন্য। এবং এখন কিন্তু সেনাবাহিনী আসার পর, বিজিবি আসার পর তারা কিন্তু চারদিক থেকে আসলে সকল উৎসুক জনতাকে আসলে সরিয়ে দিয়েছে, এবং এখানে শুধুমাত্র তারাই কাজ করছে। তবে একটি খবর যেটি হচ্ছে, ফায়ার সার্ভিসের যে ল্যাডার যুক্ত গাড়িটি রয়েছে, যারা ভবনের পেছন থেকে ল্যাডারের সাহায্যে পানি দিয়ে থাকে, সেই গাড়িগুলো কিন্তু আসতে অনেকটাই দেরি হয়েছে। এবং এখানে তারা যেমন জানিয়েছে যে নিকটস্থ কোথাও আসলে জলাশয় বা পুকুর নেই, যার কারণে কিন্তু তারা পানির যেই সোর্স সেটি কিন্তু তারা পাচ্ছে না, যার কারণে একটু অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে ব্যাহত হচ্ছে। এবং তো ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু যেখানে আসলে আগুনটি লেগেছে ঠিক সেই পর্যন্ত কিন্তু তারা পৌঁছে গেছে, এবং ভেতর থেকেই কিন্তু পানি দেওয়ার চেষ্টা করছে, এবং ভবনের যে জানালাগুলো রয়েছে, কাজগুলো রয়েছে, তারা কিন্তু সবগুলো ভেঙে দিয়েছে যাতে ধোঁয়াগুলো বেরিয়ে যেতে পারে। সাফওয়ান, ধন্যবাদ আপনাকে। হাজারীবাগের অগ্নিকাণ্ডের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। মাদারীপুরের রাজৌরে চলছে গণেশ পাগলের মেলা ও কবি গানের আসর। কবি গান শুনতে এবং পৌষ মেলা দেখতে দেশের বিভিন্ন জেলা থেকে আসছেন হাজারো দর্শনার্থী। বসেছে বাহারি পণ্যের 5 শতাধিক দোকান। পণ্য কিনতে বাড়ছে নারী, পুরুষ, শিশুসহ বিভিন্ন মানুষের ভিড় পড়েছে। গভীর রাত পর্যন্ত চলছে বেচা কেনা ও গানের আসর। সহকর্মী শিবশঙ্কর রবিদাসের রিপোর্ট, জানাচ্ছেন আপন অপু। কবি গানের আসরে মেতেছে সবাই। এই দৃশ্য মাদারীপুরে শত বছর ধরে চলে আসা গণেশ পাগলের পৌষ মেলা। শত বছর পূর্বে গণেশ পাগল পৌষ মাসের শেষ মঙ্গলবার কালী পূজা ও কবি গানের আয়োজন করেন। নিজে ঈশান কোণে বসে শোনেন কবি গান। সেই থেকেই চলে আসছে এই মেলা ও কবি গানের আসর। রাজৈর উপজেলার কদমবাড়ির গণেশ পাগল সেবাশ্রম সংঘের আয়োজনে এবারও পৌষের শেষ মঙ্গলবার শুরু হয় মেলা ও কবি গানের আসর। মহামানব গণেশ পাগল 100 বছর পূর্বে পৌষ সংক্রান্তির পূর্ব লগ্নে শ্যামা মায়ের পূজা দেন। শ্যামা মায়ের পূজা আনতে এই লীলাভূমিতে চারণ কবিদের ডেকে কবিগানের আয়োজন করেন। যে কবিগান শোনার জন্য আজ বিভিন্ন দেশ বিদেশের ভক্তরা এখানে উপস্থিত হন। এবছর কবি গানে অংশ নিয়েছেন চারণ কবি সংঘের কবি ও শিল্পীরা। গান শুনতে ও মেলা দেখতে এসেছেন মাদারীপুর ও গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলার কয়েক হাজার মানুষ। আমি আসলে চীন থেকে আসছি এই মেলা উপলক্ষে। এই পৌষ মেলাটা আসলে আমার খুব ভালো লাগে, আর আমি তো সেটা খুব কাজ করে কবি গান উপলক্ষে মেলায় আসছি, কেনাকাটা করবো, গর্ব করবো। শিল্পীরা জানান, কবি গানের মাধ্যমে প্রেম, পবিত্রতা ও আধ্যাত্মিকতা ফুটে ওঠে, মানুষের মধ্যে প্রস্ফুটিত করে আত্মচেতনা। কবি গান এমন একটি গান, এটা আমাদের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সর্বধর্ম সমন্বয়ে আলোচনা করে সাধারণ লোকে মনের খোরাক এনে দেয় এই কবি গানে। কবি গান আধ্যাত্মিক চেতনার গান, ছন্দের গান, তত্ত্বের গান, মানসিকতার গান। এই গান শ্রবণ করলে মানুষের মধ্যে এমন জ্ঞান প্রস্ফুটিত হয়, পশুত্ব দূরীভূত হয়, মনুষ্যত্ব জাগ্রত হয়। মেলায় বসেছে বাহারি পণ্যের 5 শতাধিক দোকান। 15 দিন ব্যাপী এই মেলায় 21শে জানুয়ারি পর্যন্ত 7 দিন চলবে কবি গানের আসর। নিউজ ডেস্ক, দেশ টিভি। সোনারগাঁয়ে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভুইয়া। বৃহস্পতিবার সন্ধ্যা উপজেলার পেরাবো এলাকায় যুবদলের স্থানীয় কার্যালয়ে তিনি এই সংবাদ সম্মেলন করেন। আশরাফ ভুইয়া উল্লেখ করেন, আওয়ামী লীগের কিছু দোসর এবং ভূমিদস্যুরা তার নামে স্থানীয় থানায় মিথ্যা অভিযোগের দায়ের করেছেন। তাকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা সংবাদ প্রকাশ করে মানহানি করছে। সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।